আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাসে বিবিএ ফোর্থ ইয়ার অনার্স অ্যাকাউন্টিং স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শামীমা রাজেসমিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের গুডউইল ভ্যালুয়েশনের উপরে আজকে পঞ্চম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুনাম অর্থাৎ গুডউইল। গুডউইল বলতে কি বোঝায় আমরা সিম্পল অ্যাভারেজ মেথড অর্থাৎ ফোর্থ ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এখানে আর বেশি আলোচনা না করে মূল কথাটা দিয়ে আজকে ছেড়ে চলে যেতে চাইব আগামী। বাড়তি মুনাফার আর্থিক মূল্যই সমান। বাড়তি মুনাফা কাকে বলে সেটা আমরা ভালো করেই জানি যে স্বাভাবিক মুনাফার থেকে যদি অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে কোনো প্রতিষ্ঠান, তবে তাকে বাড়তি মুনাফা বলে। স্বাভাবিক মুনাফাটা কি? স্বাভাবিক মুনাফাটা হচ্ছে সেই মুনাফায় যে মুনাফা একটা কোম্পানি প্রত্যাশা করে তার বিনিয়োজিত মূলধন থেকে। কোনো কোম্পানি যদি বিনিয়োগ করে নতুন ব্যবসা শুরু করে, সে যদি মনে করে তার যা খরচ তাই যদি আয় হয় তাহলেই সে খুশি। এই যে তার প্রত্যাশা, এখানে কিন্তু মুনাফা কিছুই নেই, জিরো। এটাই স্বাভাবিক মুনাফা, অর্থাৎ এক্ষেত্রে মুনাফা জিরো। আর যদি মনে করে যে 10% আমি প্রত্যাশা করি, তাহলে 10% যদি মুনাফা অর্জিত হয় তবেই তার মুনাফা, তার প্রত্যাশিত মুনাফা হয়ে যায়। এই প্রত্যাশিত মূলধন বিনিয়োগ করে প্রত্যাশিত যে আয়, সেটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা। এই স্বাভাবিক মুনাফা থেকে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান যদি অতিরিক্ত মুনাফা অর্থাৎ যে মুনাফাটা অর্জন করে, সেই মুনাফার থেকে যদি এই স্বাভাবিক মুনাফা বাদ দিয়ে এক্সেস কিছু থাকে, সেটাকেই বলা হচ্ছে বাড়তি মুনাফা। এই বাড়তি মুনাফা যেখানে আছে আসলে সেখানেই সুনাম আছে। এই বাড়তি মুনাফার বর্তমান মূল্যই হচ্ছে সুনাম। আমরা এই বিষয়টা এভারেজ সিম্পল মেথডে খুব সুন্দর করে ছক দিয়ে পিকচার দিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আর বিস্তারিত এই আলোচনায় না যে এটুকুই মূল বিষয়টা আলোচনা করে আগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? বাড়তি মুনাফা না থাকলে সুনাম থাকবে না। অবশ্যই সুনাম হওয়ার জন্য প্রতিষ্ঠানে বাড়তি মুনাফা থাকতে হবে। এটা এভাবেও আবার অনেক সময় নির্ধারণ করা হয় যে সমজাতীয় প্রতিষ্ঠান থেকে যদি কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা অর্জন করে তবে তাকে সুনাম বলা হয়। বাড়তি মুনাফাও নেই, সুনামও নেই। বাড়তি মুনাফা ছাড়া সুনামের কোনো অস্তিত্বই নেই। বাড়তি মুনাফাটা আসলে অর্জন করা নির্ভর করে ক্রেতাকে আকর্ষণ করার ক্ষমতার উপর। ক্রেতাকে যে প্রতিষ্ঠান যত বেশি আকর্ষণ করতে পারবে, ক্রেতার আগমনের ফলে ওই প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পাবে, আর বিক্রয় বৃদ্ধি পাওয়াই মানে মুনাফা। মুনাফা যখন বেশি অর্জন করতে পারবে তখন তাকে, তাহলে আর একটা অর্থে বলা যায় সুনাম হচ্ছে ক্রেতাকে আকর্ষণ করার ক্ষমতাই কোনো প্রতিষ্ঠানের হচ্ছে সুনাম। ক্রেতাকে আকর্ষণ করতে পারলে তার বাড়তি মুনাফা অর্জন সম্ভব। অতএব ক্রেতার আকর্ষণই আসলে, আকর্ষণ করার ক্ষমতাই আসলে সুনাম। সুনাম হিসাবের বইতে লিপিবদ্ধ হওয়ার প্রকারভেদ। প্রতিষ্ঠানের সুনাম দুইভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ হতে পারে। একটা হচ্ছে ক্রয়ের মাধ্যমে, যখন এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে ক্রয় করে, তার যে অ্যাসেট থাকে এবং দায় থাকে, এই দুটোর মাইনাস করে যে ট্যানজিবল অ্যাসেট থাকে তার থেকে যদি অতিরিক্ত মূল্য প্রদান করে, তবে এই ক্রয়ের মাধ্যমে সুনামটা অর্জিত হয়। আর একটা হলো মূল্যায়নের মাধ্যমে, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরের কোনো চেঞ্জের কারণে যদি সুনাম মূল্যায়ন করে থাকে, তাহলে তাকে বলা হচ্ছে মূল্যায়নের মাধ্যমে। এখানে অন্য কোনো প্রতিষ্ঠান কেনা হয় না, ক্রয় করা হয় না।
আমরা এই জিনিসটা যদি একটু ছকের মধ্যে লিখিত জিনিস মাথায় থাকে না, একটু যদি ছকের মাধ্যমে রাখি তাহলে আমরা এই জিনিসটা মনে থাকবে ভালো। এই জন্য একটা ছক আঁকি দেখিয়েছি যে গুডউইল ক্যালকুলেশন করা হবে দুইভাবে, একটা হলো পারচেজ গুডউইল সেইভাবে, আর একটা হচ্ছে ভ্যালুয়েশন অফ সেল জেনারেটেড গুডউইল। এরপর আমরা চলে যাই ভ্যালুয়েশন অফ পারচেজ। এই ভ্যালুয়েশন অফ পারচেজ গুডউইলটা কিভাবে বের করা হয় সেটা আমরা ক্যালকুলেশন করে এখানে দেখাচ্ছি। গুডউইল আমরা বললাম একটু আগে, গুডউইল হবে এক্সেস মানি ওভার ট্যানজিবল অ্যাসেট। আমরা যে ট্যানজিবল অ্যাসেটের জন্য অতিরিক্ত যে মানি অর্থ প্রদান করব সেটাই হচ্ছে গুডউইল। এই ক্ষেত্রে আমরা অবশ্যই যখন কোনো এক প্রতিষ্ঠান আর এক প্রতিষ্ঠানকে ক্রয় করবে, অতএব তার বিনিময় মূল্য হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এই অর্থকে বলা হয় পারচেজ কনসিডারেশন বা পারচেজ ভ্যালু। তাহলে আমাদের এই যে পারচেজ ভ্যালুটা যেটা দুই পক্ষের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে নির্ধারণ হয়, সেই মূল্যটা থেকে যদি আমরা ট্যানজিবল অ্যাসেট বাদ দিতে পারি তাহলে আমরা গুডউইল পেয়ে যাব। তাহলে আমরা অবশ্যই যখন একটা প্রতিষ্ঠান কেউ ক্রয় করবে তখন তার অ্যাসেটগুলো গ্রহণ করবে এবং সেই অ্যাসেটগুলো নিশ্চয়ই মার্কেট ভ্যালুতে অথবা চুক্তি অনুযায়ী কোনো মূল্য দ্বারা হবে। অ্যাগ্রিড ভ্যালু এর জন্য বলা হয়েছে, যেটা মার্কেটে ভ্যালু নির্ধারণ করা যাচ্ছে না, সেটা নিজেদের মধ্যে সমঝোতা হয়ে যে মূল্য নির্ধারণ হবে সেটাকে বলা হচ্ছে অ্যাগ্রিড ভ্যালু। অনেক সময় দেখা যায় যে বইয়ে যে মূল্য আছে সে মূল্য গ্রহণ করা হচ্ছে। অতএব যে অ্যাসেটগুলো যে মূল্যে গ্রহণ করা হবে সেই মূল্যটা এই পারচেজ কনসিডারেশন সাথে বাদ যাবে। তাও এর সাথে আমরা লাইবিলিটিসটা সমন্বয় করে নেব। তাহলে এখানে লাইবিলিটিস গুলো আমরা মার্কেট ভ্যালু বা অ্যাগ্রিড ভ্যালু অনুযায়ী আমরা গ্রহণ করব। যে ক্রয়কারী প্রতিষ্ঠান আমরা বলতে অর্থাৎ এখানে ক্রয়কারী প্রতিষ্ঠান বোঝাচ্ছে, ক্রয়কারী প্রতিষ্ঠান এটা গ্রহণ করবে। ফলে তার অ্যাসেট থেকে দায় বাদ দিলে যে অর্থটা থাকবে সেটাই আসলে নেট অ্যাসেট নামে অভিহিত বা নেট ট্যানজিবল অ্যাসেট নামে। এই নেট ট্যানজিবল অ্যাসেট পারচেজ প্রতিদান থেকে বাদ দিলে, ক্রয় প্রতিদান থেকে বাদ দিলে, পারচেজ কনসিডার থেকে বাদ দিলে আসলে গুডউইল যে অর্থটা পাওয়া যাবে সেটা যদি প্লাস ফিগার হয় তাহলে অবশ্যই এটা হবে গুডউইল। এই গুডউইল আমরা একটু আগেই বললাম এক্সেস মানি অফ ওভার ট্রানজিবল অ্যাসেট। এখানে আমরা এই জিনিসটা অবশ্যই স্পষ্টভাবে বুঝতে পারছি যে প্রতিষ্ঠান তার জন্য যে টাকাটা দিয়েছে সেই টাকার থেকে ট্যানজিবল অ্যাসেট বাদ দিয়েছে, বাদ দেওয়ার পরে এক্সেস একটা মানি পাওয়া যাচ্ছে, সেই মানিটাই আমরা আসলে গুডউইল বলে অভিহিত করছি। তাহলে আমরা পারচেজ অফ গুডউইল কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে গেছে। এখানে যদি প্লাস ফিগার আসে, অর্থাৎ এই ফিগারটা যদি প্লাস হয় তাহলে এটা গুডউইল হবে, যদি মাইনাস হয় তাহলে এটা গুডউইল না হয়ে এটা হয়ে যাবে, তখন নামটা হয়ে যাবে ক্যাপিটাল রিজার্ভ। এছাড়াও আমরা জাবেদার মাধ্যমেও এই পারচেজ গুডউইলটা বের করতে পারি। আমরা পারচেজ গুডউইল ক্যালকুলেট উইথ দ্য হেল্প অফ জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিজের সাহায্যেও আমরা দিতে পারি। যে সমস্ত অ্যাসেট গ্রহণ করবে প্রত্যেকটার আলাদা আলাদা নাম হিসাবে দেখানো হবে। এখানে সংক্ষিপ্ত আকারে অ্যাসেট টেকেন লেখা হয়েছে, আসলে বাস্তবে অঙ্ক করার সময় আলাদা আলাদা নামেই হবে। তাহলে যে পরিমাণ অ্যাসেট গ্রহণ করবে সেটাই। তারপরে ভেন্ডর বা সেলার, অর্থাৎ ভেন্ডর মানে বিক্রেতা বা সেলারকে বিক্রেতাকে যে অর্থ দেওয়া হয় একটা নির্দিষ্ট থোক অর্থ, যেটাকে হলো বিজনেস ক্রয় করার জন্য, সেটাকে বলা হচ্ছে পারচেজ কনসিডারেশন। সেই ফিগারটা এখানে দেওয়া হবে, সেই ফিগারটা এখানে যে টাকাটা হবে সেই টাকাটা এখানে বসানো হবে। এরপর প্রতিষ্ঠান থেকে কিছু দায় গ্রহণ করা হবে, সেই দায়গুলো আলাদা আলাদা ভাবে দেখানো হবে। তাহলে এই যে দুটার যোগফল, এই দুটার যোগফল থেকে আমরা যদি এই অ্যাসেটের মূল্য বিয়োগ করি তাহলে আমাদের যে ব্যালেন্সিং ফিগার আসবে আসলে সেটাই হবে গুডউইল। যদি কোনো কারণে এই অ্যাসেটের মূল্য বেশি হয়, ক্রয় প্রতিদান কম হয়, বা লাইবিলিটিস আর ক্রয় প্রতিদান যোগ করে কম হয়, তাহলে যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটাকে ক্যাপিটাল
রিজার্ভ বলা হবে, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট আইটেম হবে। তখন ব্যালেন্সিং ফিগারটা ক্রেডিট হবে এবং ক্রেডিট পাশে আমরা ক্যাপিটাল রিজার্ভ লিখবো। তাহলে আমরা দুটো ভাবেই আমরা পারচেস গুডউইল ক্যালকুলেশনটা দেখতে পারলাম, কিভাবে আমরা গুডউইলের পরিমাণটা পাচ্ছি সেটা আমরা এটা থেকে দেখতে পেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো ভ্যালুয়েশন অন সেল জেনারেটেড গুডউইল। অবশ্য পারচেস কনসিডারেন্ট গুডউইল সম্বন্ধে আলোচনা না করলেও হতো, কিন্তু তোমাদের এই বিষয়ে সুনামের বিষয়ে ক্লিয়ার ধারণার জন্য এই বিষয়টা আলোচনা করা হলো। আমাদের আলোচ্য বিষয় আসলে সেলস জেনারেটেড গুডউইল। ভ্যালুয়েশন অফ সেলস জেনারেটেড গুডউইল আমরা এটা 4টে পদ্ধতিতে করে থাকি, এর আগেও আলোচনা হয়েছে, আজ আবার স্মরণের জন্য লিখে দিচ্ছি। এটা হলো এভারেজ, 1 নম্বর হলো এভারেজ প্রফিট মেথড। এভারেজ প্রফিট মেথডকে বলা হয় দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিম্পল এভারেজ প্রফিট মেথড, এটা গত ক্লাসে আমরা এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে অঙ্ক করেছি। ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ প্রফিট মেথডটাই আমরা আজকে আলোচনা করব আমাদের এই 1 নম্বর মেথডের 2 নম্বর আইটেম এটা। এছাড়াও আরো 3টে আইটেম পদ্ধতি আছে গুডউইল নির্ণয়ের। একটা হলো সুপার প্রফিট মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। এটা আবার 2টো পদ্ধতিতে নির্ণয় করা যায়, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। আর 4 নম্বরটা হলো অ্যানুইটি মেথড। এই পদ্ধতিগুলোই আমাদের অঙ্ক করা হবে ধাপে ধাপে। তবে আমরা আজকের এই ক্ষুদ্র পরিসরে আমরা ওয়েটেড এভারেজ প্রফিটটাই আলোচনা করব। ওয়েটেড এভারেজ প্রফিট মেথড অর্থাৎ যার বাংলাটা দাঁড়াচ্ছে ভার প্রদত্ত গড় লাভ পদ্ধতি। এই পদ্ধতিটা কখন ব্যবহার হয়? যে ক্ষেত্রে অতীত মুনাফা ক্রমাগত বৃদ্ধি বা হ্রাস পায়। প্রতিষ্ঠান যদি মুনাফার হার দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে, প্রথম বছরতে দ্বিতীয় বছর বাড়লো, দ্বিতীয় বছরতে তৃতীয় বছর বাড়লো, অথবা প্রথম বছরতে দ্বিতীয় বছরে কমে গেল, তৃতীয় বছরতে তৃতীয়, এই যে ক্রম মেনে চলে, তখন এই সেই ক্ষেত্রে আসলে ভার প্রদত্ত গড় পদ্ধতি অবলম্বন করা হয়। এই ক্ষেত্রে আসলে বছরকে একটা গুরুত্ব দেওয়া হয়, ভার হিসাবে প্রদান করা হয়, কারণ যত বছর পিছিয়ে যাবে তত তার গুরুত্ব কমতে থাকবে। এই জন্য একদম শেষ বছর থেকে 1, 2, 3 এরকম ভাবে সংখ্যা দ্বারা ভার প্রদান করা হয়। তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে অতীত মুনাফাকে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা ভার প্রদান করার পর এই ভার দিয়ে গুণ করার পর গড় নির্ণয় করে তার ভিত্তিতে সুনামের মূল্যায়ন করা হয়। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ভার প্রদত্ত গড় মুনাফা কখন ব্যবহৃত হবে বা কোন সময় আমরা এই মেথডে অঙ্ক করব। যখন আমরা দেখব প্রতিষ্ঠান ক্রমাগত লাভ অর্জন করে চলেছে বছরের পর বছর, তখন, অথবা যখন মুনাফা তাদের ক্রমাগত হ্রাস পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা প্রফিটটাকে মুনাফাটাকে 1, 2, 3 গুরুত্ব প্রদান করে বছরের ক্রম অনুযায়ী গুরুত্ব প্রদান করে আমরা ভার দিয়ে আমরা হলো গুণ করব, এবং গুণ করার ফলে তার যে ফলাফল পাবো তার ভিতরে যে গড় নির্ণয় করব সেটাই হবে সুনামের মূল্যায়ন। এ পদ্ধতিতে সুনাম নির্ণয়ের ক্ষেত্রে ব্যবসায়ের বিনিয়োজিত মূলধনকে বিবেচিত করা হয় না। অর্থাৎ এখানে মুনাফা আর হচ্ছে বর্ষ সংখ্যা দিয়ে আমরা সুনাম নির্ণয় করছি। এখানে মূলধন কত প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়েছে এবং তার সাথে কোনো তুলনা না করে এখানে আমরা গুডউইল নির্ণয় করছি। তাই এই পদ্ধতিতে নির্মিত সুনামকে বাস্তবসম্মত নয় বলে বিবেচনা করা হয়। সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডের মতোই আসলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, একটু পার্থক্য আছে। সেই পার্থক্য কি সেটুকু তোমাদেরকে বলছি। আমরা সিম্পল অ্যাভারেজ মেথডে যেরকম ভাবে ফিউচার মেইনটেনেবল প্রফিট বের করেছিলাম, এই পর্যন্ত ওয়ার্কিংটা সবই এক। এই ক্ষেত্রে কি করা হবে, এই ফিউচার মেইনটেনেবল
প্রফিটটাকে বর্ষ সংখ্যা 1 2 3 4 ইত্যাদি বর্ষ সংখ্যা দ্বারা ভার প্রদান করে, ভার দ্বারা গুণ করে এবং মোট ভার প্রদত্ত গুণফলকে মোট ভার সংখ্যা দ্বারা ভাগ করে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট নির্ণয় করা হয়। অর্থাৎ ফিউচার মেইনটেনেবল প্রফিটকে বছরের ক্রম অনুযায়ী 1 2 3 দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলগুলোকে যোগ করে যে কয়টা ওয়েট দেওয়া হলো সেই ওয়েটগুলো আবার যোগফল নির্ণয় করে ওই ওয়েট যোগফল দিয়ে যখন ওই টোটাল গুণফলকে ভাগ করা হয় তখন আমরা অ্যাভারেজ প্রফিটটা পেয়ে যাব। অ্যাভারেজ প্রফিটটা যখনই পেয়ে যাব তখনই আমরা গুডউইল নির্ণয় করতে সমর্থ হব। তাহলে আমাদের পার্থক্যটা কি হচ্ছে? শুধুমাত্র সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডের থেকে ওয়েটেড অ্যাভারেজ মেথডের পার্থক্য তো হচ্ছে শুধু গড় দ্বারা মেইনটেনেবল প্রফিটকে 1 2 3 4 দ্বারা গুণ করা হয়েছে, মানে বছর সংখ্যা ভার দিয়ে গুণ করা হয়েছে। আর গুণফলের পরে আমরা মুনাফাটা একটু চেঞ্জ পাচ্ছি, সেই মুনাফাটাকে আবার ভার সংখ্যা দিয়ে ভাগ করছি, টোটাল ভার সংখ্যা দিয়ে ভাগ করে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করছি। তাহলে সিম্পল অ্যাভারেজ প্রফিট আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই। আর গুডউইল নির্ণয়ের সূত্র এক, নাম্বার অফ ইয়ার পারচেজ দিয়ে গুণ করলে আমরা গুডউইল পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে আসলে এক ধরনের খরচ যদি ভবিষ্যতে হতে পারে বলে সমন্বয় থেকে থাকে তাহলে আমরা এটা কোনো এন্ট্রি করব না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার wrongly treated as future expense, যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভুলবশত রেভিনিউ এক্সপেন্স হিসাবে হিসাবভুক্ত হয়, অর্থাৎ সম্পদকে আমরা যদি ব্যয় হিসেবে দেখিয়ে থাকি তাহলে আমাদের ব্যয়ের পরিমাণ কমে যাবে। অতএব আমাদের প্রফিটটাকে বৃদ্ধি করে নিতে হবে। এই ভুলটা সংশোধন করার জন্য আমাদের এটাকে প্রফিট বৃদ্ধি করার জন্য যোগ করতে হবে আইটেমটাকে। আর যেহেতু এটা সম্পদ এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সম্পদ হিসেবে যেহেতু কোনো ডকুমেন্ট নেই সেহেতু এই আইটেমের উপরে কোনো অবচয় ধার্য করা হয়নি। যেহেতু এই আইটেমের উপরে অবচয় ধার্য হবে সেহেতু এই পরিমাণ খরচ ডেপ্রিসিয়েশন বাবদ খরচ দেখানো হয়নি। এই জন্য এটাকে আমাদের এই খরচটাকে এখন হিসাবভুক্ত করতে হবে। যেহেতু আমার এই খরচটা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ প্রফিট বেশি দেখানো হয়ে গেছে, পাস্ট প্রফিট বেশি দেখানো হয়েছে, এখন এই আইটেমটা যদি ডেপ্রিসিয়েশন আইটেমটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এটা সমন্বয় হবে। আর একটা আইটেম দেখা যায় সেটা হলো ওভার বা আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক। স্টকের ওভার বা আন্ডার ভ্যালুয়েশন হয়ে থাকে। এই ওভার বা আন্ডার ভ্যালুয়েশন হলেও প্রফিটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। ক্লোজিং স্টক যদি ওভার ভ্যালুয়েশন হয়, ওভার ভ্যালুয়েশন হলে মাইনাস করতে হবে, কারণ হচ্ছে ক্লোজিং স্টক প্রফিটটাকে বৃদ্ধি করে। যেহেতু এটা কোনো একটা ভুল, এই ভুলটা সংশোধন করার জন্য এই পরিমাণ প্রফিটটাকে আমার কমিয়ে দিতে হবে। এই জন্য এটা ওভার ভ্যালুয়েশন হলে আমরা এটাকে মাইনাস করব। আর আন্ডার ভ্যালুয়েশন হলে ঠিক তেমনই, মুনাফাটাকে কম দেখানো হচ্ছে, এই জন্য এটাকে অবশ্যই যোগ করে নিতে হবে। ক্লোজিং এর বিপরীত অবস্থা অবস্থান করবে ওপেনিং এ। যে বছর ক্লোজিং এন্ট্রি হিসাবভুক্ত হবে তার পরবর্তী বছরই ওই আইটেমটাই যে ওপেনিং হয়। ফলে ওই ওপেনিং আইটেমের মধ্যে এই ওভার বা আন্ডার থাকে, তাহলে যদি ক্লোজিং যদি ওভার ভ্যালু হয়, তাহলে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই ওপেনিংটা প্লাস হবে, ওভার ভ্যালুয়েশন ওপেনিং। আর যদি আন্ডার ভ্যালুয়েশন হয় তাহলে ক্লোজিং যেহেতু এখানে হচ্ছে তাহলে ওখানে অবশ্যই এটা মাইনাস হবে। আমরা একটা ক্যালকুলেট কিভাবে ফিউচার মেইনটেনেবল প্রফিট হবে তার একটা চকে একটু কিছু আইটেম দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো পাস্ট ইয়ার প্রফিট অ্যাজ শোন, এটা অঙ্কে দেওয়া থাকবে, সেটার সাথে আমরা অ্যাড করব কোন কোন ধরনের আইটেম সেটা আমরা এখানে দেখাচ্ছি। ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং
stock, undervaluation of closing stock, abnormal loss, loss on sale of fixed asset, তারপরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রংলি ট্রিটেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্স, ক্যাপিটাল মূলধন জাতীয় ব্যয়কে আমরা রেভিনিউ জাতীয় ব্যয় হিসাবে যদি অন্তর্ভুক্ত করে থাকে তাহলে তার জন্য সমন্বয় হবে। ফিউচার ইনকাম নট ইন পাস্ট, আমরা যে বর্তমানে যদি অতীতে বর্তমানে যদি ভবিষ্যতে কোনো আয় হবে সেটা দেখানো যদি না থাকে, ভবিষ্যতে যে নিয়মিত আয় আসবে সেই আয়টা দেখানোর জন্য আমরা এটাকে এখানে অ্যাড করব। নন রিকারিং এক্সপেন্সেস, যেটা পুনঃপুন ঘটে না সে ধরনের খরচ যদি আমাদের হিসাব থেকে বাদ দেওয়া হয় তাহলে সেই খরচগুলো আমরা এখানে অ্যাড করব। এবার চলো আমরা পরের স্লাইডে কি আইটেম মাইনাস করব সে সম্বন্ধে দেখি। লেস আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, abnormal loss, profit and gain on sale of fixed asset, revenue expense wrongly treated as capital expenditure, রাজস্ব জাতীয় ব্যয়কে যদি ভুল করে মূলধন জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সেক্ষেত্রে এ ধরনের জাবেদ হবে ফিউচার এক্সপেন্স নট ইন পাস, যেটা ভবিষ্যতে নিয়মিত হবে কিন্তু অতীতে দেখানো হয়নি, সেই খরচগুলোটা এখানে ফিউচার যে ব্যয় হবে সেটা দেখাতে হবে। নন এক্সপেন্স নন বিজনেস ইনকাম, যে আয়গুলো হচ্ছে ব্যবসা সংক্রান্ত নয়, আমরা যে উদ্দেশ্যে ব্যবসা করছি সেই সংক্রান্ত নয়, সে আয়গুলো সমন্বয় করতে হবে, বাদ যাবে। এই প্লাস মাইনাস পাস প্রফিটের সাথে করার ফলে আমরা ফিউচার মেনটেনেবল প্রফিট পেয়ে যাব। আমরা এখানে বেশি বিস্তারিত ব্যাখ্যা করছি না, এই আইটেমগুলো আমরা অঙ্কের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আমরা ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট আমরা কিভাবে নির্ণয় করব? আমরা আগেই বললাম সিম্পল মেথডের সাথে আমাদের একটু পার্থক্য, যে এই মেনটেনেবল ফিউচার প্রফিটকে ওয়েট দিয়ে গুণ করব, বছর সংখ্যা যে অতীতের পিছনের দিকে যে বছর যাবে সেগুলোর গুরুত্ব কম থাকে, সেজন্য সেই দিক থেকে 1 2 3 করে আমরা আসব। এভাবে গুণ প্রদান করে আমরা যে মুনাফাটা পাবো সেই মুনাফাটা টোটাল করে আমরা এখানে ওয়েটের যে সংখ্যা পাবো টোটাল সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে পারবো। অ্যাভারেজ প্রফিটটা কি, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা কি? সাম অফ ওয়েটেড প্রফিটস, এখানে যোগফলটা যেটা আসছে সেটা সাম অফ ওয়েটস এর যোগফল যেটা, এটার ফলে আমরা এগুলো গড় ওয়েটেড মুনাফাটা পেয়ে যাব, ভার প্রদত্ত মুনাফাটা পেয়ে যাব। আমাদের এখানে দুটো নোটে দুটো আইটেম বিষয়ে আলোচনা করে হয়েছে। যদি অঙ্কে যদি প্রশ্নে আমাদেরকে বৎসর সংখ্যা দেওয়া না থাকে বা ভার প্রদানের গুণ সংখ্যা দেওয়া না থাকে, যদি ভার কত হবে এটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা 1 2 3 4 5 এভাবে যত বছর আছে যত পেছন দিকে হবে তত হ্রাস পেতে ভারটা হ্রাস পেতে পেতে যাবে। এভাবে আমরা ভাগ প্রদান করব। এবং যদি অঙ্কে বছর সংখ্যাও কত বছরের পারচেজ হবে গুডউইল সেটাও যদি না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ধরে নিতে পারবো, আমরা ধারণা করে নেব এবং আমরা যেটা ধরে নিচ্ছি সেটা আমরা উল্লেখ করব, সেটা সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত ধরা হয়ে থাকে। আজকে চলো আমরা অঙ্ক দেখি একটা। আমরা আগেই বলেছি যে আমাদের এই অঙ্কের মূল বেসিক ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটা কখন নির্ণয় করা হয়? ট্রেন্ড, একটা বিশেষ ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কি? অবশ্যই মুনাফাটা ইনক্রিজ হবে অথবা ক্রমাগতভাবে ডিক্রিজ হবে, ক্রমাগতভাবে ইনক্রিজ হবে ক্রমাগতভাবে ডিক্রিজ হবে, এরকমই যদি একই ধারায় চলতে থাকে তাহলে তখন আমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডটা নির্ণয় করাই বেটার হবে। তো আসো আমরা একটা প্রবলেমে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ক্যালকুলেট দ্য গুডউইল অফ এ ফার্ম, একটা ফার্মের গুডউইল ক্যালকুলেশন করার কথা বলছে। অন দ্য বেসিস অফ 3 year পারচেজ,
3 বছরের ক্রয় অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, এখানে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড প্রফিটের কথা উল্লেখ করে দিয়েছে। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ভাগ প্রদত্ত মুনাফা বের করতে হবে। ফর দ্য লাস্ট 4 ইয়ার, এটা হলো 4 বছর। দি প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর ওয়ার, এই 4 বছরের প্রফিট গুলো দেওয়া আছে কি কি। 2017 সালে 1 লাখ টাকা, 2018 সালে 1,25,000 টাকা, 2019 সালে 1,60,000 টাকা এবং 2020 সালে দেওয়া আছে 1,40,000 টাকা। On a scrutiny of the accounts, স্ক্রুটিনি করে অর্থাৎ হিসাবগুলো পরিদর্শন করে দেখা যাচ্ছে দি ফলোইং ম্যাটার্স আর রিভেলড, নিম্নলিখিত বিষয়গুলো প্রকাশ হচ্ছে। কি কি সে ভুল, কি জিনিস ভুল আছে, কি জিনিস আছে সেগুলো আমাদেরকে এখন আমরা দেখতে পাবো। 1 নম্বর কি বলছে, দি ক্লোজিং স্টক ফর দ্য ইয়ার 2017 ওয়াজ আন্ডার ভ্যালুড বাই টাকা 10,000। এখানে বলা হচ্ছে ক্লোজিং স্টকটা মূল্য কম মূল্যায়ন হয়েছে, ফলে এটা ঘটেছে 17 সালে। তাহলে 17 সালে ক্লোজিং স্টকের মধ্যে যেহেতু আন্ডার ভ্যালু আছে, আন্ডার ভ্যালুড হয়েছে, আমরা একটু আগেই বললাম যে ক্লোজিং স্টক আসলে মুনাফার পরিমাণ বাড়ে। মুনাফা ক্লোজিং স্টকের মূল্য যদি কম থাকে তাহলে মুনাফাটাও কম হয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে এই ক্লোজিং স্টকটা 17 সালে এই 10,000 টাকা আমাদেরকে প্লাস করে দেখাতে হবে। আর পরবর্তী বছরে অর্থাৎ 2018 সালে প্রথমেই এটা ওপেনিং স্টক হিসাবে ট্রিটমেন্ট হয়, সেই কারণে এই ওপেনিং স্টকের মূল্যটাও আন্ডার ভ্যালুড থেকে যাচ্ছে। অর্থাৎ ওপেনিং স্টক কি করে, প্রফিটটাকে হ্রাস করে। তাহলে এখানে আন্ডার ভ্যালুড থাকার জন্য প্রফিটটাই হচ্ছে ঠিকমতো দেখানো হচ্ছে না। ক্লোজিং স্টক যেহেতু প্রফিট বৃদ্ধি করে, তাহলে ইয়ে হচ্ছে ওপেনিং স্টক প্রফিট হ্রাস করে, তো এখানে আরো হ্রাস করবে। অতএব যেহেতু এটা আন্ডার ভ্যালুড মানে ওই পরিমাণ টাকা, এই 10,000 টাকা এটা মাইনাস হয়ে যাবে পরবর্তী 18 সালে। অন 1st জানুয়ারি 2018 পয়লা জানুয়ারিতে দেখা যাচ্ছে ইনক্লুডস ভলেন্টারি রিটায়ারমেন্ট কম্পেনসেশন পে, 90,000 টাকা কম্পেনসেশন হিসেবে প্রদান করা হয়েছে। ভলেন্টারি রিটায়ারমেন্ট মানে ইচ্ছাভিত্তিক অবসর গ্রহণকারী ব্যক্তির ক্ষতিপূরণ হিসেবে 90,000 টাকা ব্যয় করেছে। এই ধরনের ব্যয় ভবিষ্যতে নিয়মিত হবে না, এই জন্য এটা আমাদের মুনাফার পরিমাণটাকে কমিয়ে দিয়েছে, এই জন্য এটাকে আমাদের যোগ করতে হবে পাস্ট প্রফিটের সাথে। এটা অবশ্যই 2018 সালে। ইন 2019 সালে কি বলছে, কি ঘটেছে, আফটার ডেবিটিং লস অফ স্টক বাই ফায়ার, আগুনে পুড়ে যাওয়া পণ্য হচ্ছে কি করে আমাদের মুনাফার পরিমাণ কমিয়ে দিয়েছে, অতএব এটা যোগ। এটা হলো লস, ক্ষতি। তাহলে ক্ষতি আমাদের কি করে, আমাদের মুনাফার পরিমাণ কমিয়ে দেয়। এ ধরনের অ্যাবনর্মাল গেইন প্রতি বছর হবে না, অতএব এ ধরনের ব্যয়টা আমরা সমন্বয় করব, এ ধরনের লসটা ক্ষতিটা আমরা সমন্বয় করব। এখানে আমরা 40,000 টাকা অ্যাড করে নেব। 4 নম্বর আইটেমে কি বলছে, অন 1st জানুয়ারি 2018 সালে এ ভ্যান কস্টিং টাকা 70,000 ওয়াজ পারচেজ, একটা ভ্যান ক্রয় করা হয়েছে। ভ্যান অর্থাৎ এটা একটা অ্যাসেট, সেটা মূল্য ছিল 70,000 টাকা। কি ঘটনা ঘটেছে এখন আমরা দেখি। অ্যান্ড ডেবিটেড টু ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট, এবং ভুলবশত, এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা ভুলবশত কোন হিসাবে হিসাবভুক্ত করেছে, এটা হলো ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্টে হিসাবভুক্ত হয়েছে। তার মানে কি, ভ্যান সম্পদ হিসাবে দেখানো হয়নি, ব্যালেন্স শিটের সম্পদ হিসাবে এটা দেখানো হয়নি, তাহলে এটা ব্যালেন্স শিটের সম্পদ হিসাবে দেখাতে হবে। এবং এটা ট্রাভেলিং এক্সপেন্সের কারণে আমাদের মুনাফাটা কমে গিয়েছে।
আমাদের মুনাফাটা এখন সমন্বয় করে নিতে হবে, এ ধরনের ভুল ভবিষ্যতে আসবে না, হবে না। অতএব এই মুনাফাটা আমরা এখন বাড়ানোর জন্য কি করব, এই 70,000 টাকা যোগ। কিন্তু এই 70,000 টাকার পরে আসলে কোনো অবচয় ধার্য হয়নি, এটা এক্সপেন্স হিসেবে থাকার জন্য। যেহেতু এটা সম্পদ হিসাবে ছিল না, যেহেতু এই সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে, তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রত্যেক বছরে, যেহেতু সম্পদটা এখনো স্টিল আছে, বিক্রয় হয়ে যায়নি, অতএব আমাদেরকে প্রতি বছরে 10% অবচয় ধার্য করতে হবে। এখানে বলছে অন হুইচ ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ, এরপরে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কত পার্সেন্ট, অ্যাট দি রেট অফ 10% পার অ্যানাম, বছরে, অন স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতিতে। আসলে হিসাবটা সহজ হয়ে গেল। এই 10% বের করলে আসে 7,000, প্রতি বছরই আমরা 7,000 টাকা, যেহেতু এই খরচটা আমরা প্রফিট থেকে বাদ দিয়ে দেখাইনি, আমাদের এই খরচটা মুনাফার পরিমাণ কমিয়ে দেবে, সেজন্য আমরা এটাকে এখন বাদ দিয়ে দেখাবো। ইন 2020 প্রফিট ইনক্লুডিং ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট, ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট টাকা 15,000। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে, ক্লেম করার জন্য একটা প্রাপ্তি ঘটেছে, সেটা 15,000 টাকা, এটা প্রতি বছর হবে না। এই জন্য এই আইটেমটা আমাদের মুনাফাকে বৃদ্ধি করেছে, এই জন্য এখন এটাকে বাদ দিয়ে দেখাতে হবে। অ্যান্ড নাম্বার 6, শেষ নাম্বার এটা, ইন 2018 কি বলা হচ্ছে, এক্সক্লুডিং টাকা 10,000 অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা হিসাবভুক্ত হয়নি, যেটা প্রফিটের বাইরে আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ফার্মস প্রপার্টি। এই ইন্স্যুরেন্সটা হয়েছে প্রতিষ্ঠানের সম্পদের জন্য, নাও টু বি ইনশিওর, বর্তমানে দেখা যাচ্ছে এটা আসলে বিমাকৃত। তাহলে এই খরচটা যেহেতু আমরা হিসাবভুক্ত করিনি, সেহেতু আমাদের মুনাফার পরিমাণ বেশি দেখানো আছে, এর জন্য এই খরচটা এখন আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে। আমরা অঙ্কটা সলিউশন করি। ক্যালকুলেট ফিউচার মেইনটেনেবল প্রফিট। ক্যালকুলেট ফিউচার মেইনটেনেবল প্রফিট নির্ণয় করতে হলে প্রথমেই আমরা যে মুনাফা দেওয়া থাকবে পাস্ট প্রফিট, সেটা লিখবো। আমাদের এই মুনাফা দেওয়া আছে, সাল অনুযায়ী আমরা সেটা লিখে নিলাম। এখন আমরা প্রত্যেকটা আইটেম ধাপে ধাপে আমরা সমন্বয় করে যাই। যে আইটেম যোগ হবে সেটা যোগ দেখাবো, যে আইটেম বিয়োগ হবে সেটা। যেহেতু আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক 1 নম্বর সমন্বয়ে ছিল, এটা আমাদের মুনাফার পরিমাণ কমিয়ে রেখেছে, এই জন্য এটাকে আমরা যোগ করলাম। এই আন্ডার ভ্যালুয়েশনই ওপেনিং স্টক হিসেবে পরবর্তী সালে যাচ্ছে, তাহলে এটা আমাদের এই পরিমাণ মুনাফা এখন কমিয়ে দেখাতে হবে। এজন্য এটা একদম মুখস্থ বিদ্যার মতনও মনে রাখতে পারো, পূজার বিদ্যার মতো রাখতে পারো। এই ক্লোজিং স্টক যদি প্লাস হয়, তাহলে অবশ্যই ওপেনিং মাইনাস হবে, এবং ক্লোজিং স্টক যদি মাইনাস হয়, তাহলে অবশ্যই এটা প্লাস হবে, কারণ এখানে যেটা ক্লোজিং সেটাই পরবর্তী বছরের ওপেনিং। আর এটা বলা না থাকলেও এখানে ক্লোজিং স্টক অঙ্কে বলা আছে আন্ডার ভ্যালু, এখানে ওপেনিং এর কথা বলা নেই, কিন্তু যেহেতু এর সাথে সংশ্লিষ্ট এবং পরবর্তী বছরের যেহেতু প্রফিটটা আমাদের আছে, অবশ্যই আমাদের এটা সমন্বয় করে নিতে হবে, না হলে অঙ্ক ভুল হবে। ভলেন্টারি রিটায়ারমেন্ট কম্পেনসেশন, যেটা ভলেন্টারি রিটায়ারমেন্টের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই ফলে আমাদের লাভটা কমে গেছিল, এই জন্য এটা এখন আমরা যোগ করে নিলাম। 3 নম্বর সমন্বয়ে অ্যাবনর্মাল লস, যে লসটা ঘটেছিল হলো লস অফ স্টক বাই ফায়ার, আগুনে পণ্য পুড়ে যাওয়ার জন্য, এর ফলে আমাদের মুনাফা কমে গেছিল, এটা আমরা এখন বাড়িয়ে নিলাম। 4 নম্বর আইটেম ছিল মেশিন পারচেজ রংলি ট্রিটেড অ্যাজ এক্সপেন্স, মেশিনকে ভুলবশত আমরা এক্সপেন্স হিসাবে গণ্য করেছিলাম, অতএব মুনাফা কমে গেছিল, এটা এখন আমরা বাড়িয়ে নিলাম। যেহেতু মেশিন, সরি এটা ভ্যান ছিল, ভ্যান লেখাটাই ঠিক ছিল, যেহেতু লেখা ফেলেছি এখন এটা ভ্যান ধরে নাও। আর এই ভ্যানের উপরে যেহেতু আমাদেরকে একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, যেহেতু এটা খরচ হিসাবে ছিল, সম্পদ হিসাবে দেখা যায়নি, সেই জন্য এটাকে আমরা এখন সম্পদ হিসাবে এটাকে
দেখাচ্ছি এবং এর যে অবচয়গুলো ধার্য করা হয়নি সেটা এখন কমায় দিচ্ছি, যেহেতু এটা খরচ, আমাদের প্রফিটের পরিমাণ কমে যাবে, এটা বাদ দিলাম। ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট, এটা হলো 5 নম্বর আইটেম। এই 5 নম্বর আইটেমে আমরা এটা সবসময় পাবো না, এটা আমাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি করেছিল, এই জন্য এটা বাড়িয়ে দিলাম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপেন্স, যেটা আমরা হিসাবভুক্ত করিনি সেটাকে এখন হিসাবভুক্ত করলাম। খরচ আমাদের মুনাফা কমিয়ে দেয়, এই জন্য মাইনাস ফিগার। এখন এগুলো সমন্বয় করে আমরা মেনটেনেবল ফিউচার প্রফিটটা, মেনটেনেবল প্রফিটটা আমরা পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত কাজ আমাদের সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডেরই মতো। এখন আমরা দেখব অ্যাভারেজ মেথডে আমাদের আর কি বাড়তি কাজ করতে হচ্ছে। এখানে যেটা পার্থক্য শুধু আমরা প্রথমে উল্লেখ করেছিলাম সেটা এখন অঙ্কের মাধ্যমেই দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম ফিউচার মেনটেনেবল প্রফিট, এটা হচ্ছে কে আমরা ওয়েট দ্বারা গুণ করব। কি ওয়েট দিয়ে গুণ করব? অঙ্কে কিন্তু আমাদের কোনো ওয়েট বলে দেওয়া নেই, খেয়াল করেছে অঙ্ক পড়ার সময় কোনো ওয়েট বলা নেই। এখন আমরা ওয়েট কিভাবে নেব? আমাদের যদি অঙ্কে ওয়েট বলে না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা 1 2 3 4 এই সিরিয়াল অনুযায়ী ওয়েট প্রদান করব। যেহেতু অতীত মুনাফার গুরুত্ব কম, সেহেতু অতীত মুনাফা যে বছরের মুনাফা যত পিছনে থাকবে সেই মুনাফার মান তত কম হবে। সেই হিসেবে আমরা 2017 সালে আমরা ওয়েট প্রদান করেছি হচ্ছে 1 2 3 4, এভাবে আমরা ওয়েট প্রদান করে এখন এগুলো গুণ করলাম। গুণফলকে আমরা এখন যোগ করে পেলাম 14,77,000 টাকা, আর ওয়েট পেলাম 10। টোটাল ওয়েটের হচ্ছে 10। এখন আমরা অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশন করে করব। এখন সূত্র প্রয়োগ করে আমরা এটা করে দেখি। সূত্রতে আমাদের আগেই ছিল যে এখানে টোটাল ওয়েটেড প্রফিটটা আমরা বসাবো এবং তার ওয়েট দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রফিট হবে। আমরা এখানে একটা নোট দিয়ে দিই, যেহেতু আমাদের অঙ্কে প্রশ্নে যেহেতু আমাদের কোনো বর্ষ সংখ্যা নেই, ওয়েটের কোনো ভারের কোনো কথা বলা নেই, সেহেতু আমরা কিভাবে এটা প্রয়োগ করেছি সেটা আমরা এখানে বললাম। আমরা এখানে 1 2 3 4 নিয়ে নিছি। আমরা এখন গুডউইল কিভাবে ক্যালকুলেশন হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। আমরা যে টোটাল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট পেলাম, সেই অ্যাভারেজ প্রফিটকে বর্ষ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা গুডউইল পেয়ে যাবো। অঙ্কে গুডউইল বর্ষ সংখ্যা দেওয়া আছে, আমরা 3 ইয়ার্স চোখ বন্ধ করেই বসাতে পারবো এবং আমাদের ক্যালকুলেশন করে 1,47,700 টাকা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট পেয়েছি। অতএব আমরা এটাকে গুণ করে যে টাকাটা পাচ্ছি 4,43,100, এটাই আমাদের আসলে গুডউইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো রেখো, ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।